এরিয়া এখনো আছে, এটাকে বিশেষ জোর দিয়ে আমরা প্ল্যান্টেশন করে সেখানেও যেন ডেন্স ফরেস্ট সৃষ্টি করা যায় তার উদ্যোগ আমরা হাতে নিয়েছি। অ্যান্ড আই এম শিওর ডেজ টু কাম 2025-26 আমরা আরো বেশি করে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকল্প যেন এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য দপ্তরে সেক্রেটারি বা আমাদের পিসিসিএফ অফ সিএফ সিসিএফ টেরিটোরিয়ালদের সাথে বৈঠক করে আরো জোরদার কাজ করার চেষ্টা আমরা করছি। এবং মাননীয় সদস্য শম্ভুলাল মহোদয় যে বিষয়টা এনেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ এ রেজিমেন্টেড ডিপার্টমেন্ট। পিপল ডোন্ট নো মাচ অ্যাবাউট দি ফরেস্ট ওয়ার্ক। ওই ডিপার্টমেন্টের ভেতরে কি কাজ হচ্ছে, কত কি হচ্ছে, এইগুলো কিন্তু সাধারণ মানুষের জানা থাকে না। And by this calling attention, I got an opportunity to reply in the house যে আমরা কি কি কাজ হাতে নিয়েছি। এবং আমরা দেখেছেন আপনারা last year itself almost 6 lakhs plantation in a single day আমরা করেছি। তারপরেও মোর যেখানে যেখানে আমাদের নার্সারি আছে এইগুলোকে বিভিন্ন সংস্থাকে দিয়ে, প্যারামিলিটারি ফোর্সেস, স্টেট পুলিশ, বিভিন্ন এনজিওদের মাধ্যমে আমাদের এখানে মাননীয় সদস্য এবং প্রাক্তন স্পিকার উনি আছেন, ওনাকেও আমি 15,000 সিডলিং সাপ্লাই দিয়েছি। এভাবে many of our honorable MLAs they approached to me and I have given them and more nurseries, seedling samplings যেখানেই দরকার আপনারা লিখবেন, will supply. সো এইটুকু বলেই আমি আমার উত্তর দেওয়া শেষ করছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। বনভূমি রক্ষার্থে এবং নতুন বনায়ন সৃষ্টির ব্যাপারে উনি আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন সেটা দপ্তরের যে উদ্যোগ, সেই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এবং আমাদের রাজ্যের বনভূমি রক্ষার্থে, জৈব বৈচিত্র্য রক্ষার্থে, আমাদের ইকোসিস্টেমকে সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য এই ধরনের উদ্যোগ খুবই জরুরি বলে আমি মনে করি। এখানে আমরা গত 5 জুলাই 6 লাখের উপরে একসাথে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে চারা রোপণের একটা কার্যক্রম আমরা দেখার সৌভাগ্য হয়েছিল সবার, যেটা খুবই জরুরি। এখানে আমি বনায়ন সৃষ্টির অগ্রগতি সম্পর্কে এই বিষয়টা আনার ব্যাপারটা বা তার কারণটার ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা বিশেষ করে যারা পাহাড় এলাকা থেকে বিলং করি, আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে যে পানীয় জলের ব্যবস্থা করার ব্যাপারে সরকারের যে জল জীবন মিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগ যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি, বোরিং করার পর, খনন করার পর দেখা যাচ্ছে কয়েক হাজার ফুট নিচে গিয়েও কিন্তু জল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ভূগর্ভস্থ অঞ্চলে মাটির নিচে জল ধারণ ক্ষমতা এবং জলের যে লেয়ারটা, জলের যে স্তরটা, সেটা পূর্বের তুলনায় যখন 10-15 বছর আগে বা এর আগের সময়ের কথা যদি আমরা বলি, সেই সময়ের তুলনায় এখন কিন্তু জলের স্তরটা অনেকটা নিচে নেমে গিয়েছে। যার কারণে আমরা ইচ্ছা করলেও সরকারের তরফ থেকে কিন্তু সেখানে সে সমস্ত জায়গাগুলিতে জলের ব্যবস্থা বা জলের যোগান করতে পারছি না। ডিপ টিউবওয়েলের যে সুবিধা, সেই সুবিধাটা আমরা তাদেরকে উপলব্ধ করাতে পারছি না। এখানে আমি মনে করি আমরা যদি বনায়নটা সেই পাহাড়ি এলাকাগুলোতেও যদি আমরা নজর দিই, শুধুমাত্র রাস্তার দুপাশ, নদীগুলির এই সাইড, ওই সাইড, বোর সাইড বা আরো অন্যান্য জায়গায় এই বনায়নটা যদি শুধুমাত্র এই সমস্ত জায়গাগুলিতে নির্দিষ্ট না রেখে আমরা একদম ডিপ ফরেস্ট যেখানে রয়েছে, সাপোজ আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডারটা, সে বর্ডারের পাশাপাশি যে সমস্ত বনায়নগুলো রয়েছে, বনাঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতেও যদি আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নিতে পারি, তাহলে আমি মনে করি রাজ্যবাসীর কল্যাণ হবে এবং পৃথিবীর যে যে একটা পরিবেশ রক্ষার্থে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন, সেই বনের গুরুত্বটা আমরাও অনেকটা একটা ভাগিদার হতে পারবো, অংশীদার হতে পারবো। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই,
সেটা হচ্ছে গত বন্যার কথা যদি আমরা বলি, গত বন্যাতে কিন্তু অনেক প্রচুর জীবন হানি হতে আমরা দেখেছিলাম। সরকারি হিসাবে সম্ভবত 50-এর অধিক, 30-এর অধিক, না 4 জন। আচ্ছা, এই যে বন্যা, অনেকে আমরা স্বীকার করেছিলাম যে প্রত্যেকে এই ধরনের বন্যা পূর্বে কেউ দেখতে পায়নি। এই বন্যার পেছনেও কিন্তু বনভূমি ধ্বংসের একটা কারণ গাছ কিন্তু আমরা জানি গাছের যে শেকড়টা জলটাকে ধরে রাখে, জলটাকে যখন ধরে রাখে মাটির যে জল ধারণ ক্ষমতা সেটাও রক্ষা হয়, সবকিছু রক্ষা হয় এবং জল উপরে বেশি পরিমাণে বেঁচে যাওয়ার প্রবণতাটা কম দেখা যায়। এক্ষেত্রে বন্যা রোধ, তারপরে ভূমির জলস্তরের যে একটা পজিশন থাকা দরকার সেটা রক্ষার্থে সবকিছুর জন্য বনভূমির নতুন ভাবে সৃষ্টি করা দরকার। আর মিজোরামের একটা উদাহরণ আমি এখানে আনতে চাই, সেটা আমি গত বছর মিজোরামে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা শেয়ার করতে চাই এই পবিত্র হাউসে। সেটা হচ্ছে বনভূমির একটা অংশকে সরকারের তরফ থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয় যে এখানে বাঁশকুড়ুল কাটা যাবে না, গাছ কাটা যাবে না, অন্তত পক্ষে এই বছর থেকে এই বছর পর্যন্ত একটা লিমিট সময়ের একটা তারা দিয়ে দেয় সরকারের তরফ থেকে। সেই সমস্ত জায়গাগুলোতে পাবলিক যদি চায় তাহলে সেখানে গাছ কাটতে পারে না, বাঁশকুড়ুল নিতে পারে না। আমরা জানি ট্রাইবেলরা বাঁশকুড়ুল পছন্দ করেন, এখানে 30% পপুলেশন কিন্তু বাঁশকুড়ুলের প্রিয়, মানে যারা। এরপরে নন ট্রাইবেল যারা, তারাও কিন্তু এখন বাঁশকুড়ুল অনেকটা ঘরের মধ্যে মেনুর মধ্যে রেখে দেন। কাজেই এই জিনিসগুলো যদি আমরা সামাজিকভাবে যদি অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি তাহলে আমি মনে করি রাজ্যের জন্য কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারও আপনার মাধ্যমে স্যার ধন্যবাদ জানাতে চাই। সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন রাজ্যবাসীর কল্যাণে। উনি একজন ডাইনামিক এনার্জেটিক মিনিস্টার, খুব এক্সপিরিয়েন্স মিনিস্টার। রাজ্যবাসীর দৃঢ় বিশ্বাস উনি বন দপ্তরকে এগিয়ে নিয়ে যাবেন এবং রাজ্যের কল্যাণে কাজে লাগাবেন। থ্যাংক ইউ। I'll just speak only one line. মাননীয় সদস্য না, ক্লারিফিকেশন না, এখান থেকে আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন পেয়ে গেছি একটা যে এটা বাস্তব যে ক্যাচমেন্ট এরিয়া, আই রিমেম্বার আই have already spoken in this house about the catchment area treatment. এই যে ফ্লাড গুলো হচ্ছে, এটা ক্যাচমেন্ট এরিয়া জল ধরে রাখার ক্ষমতা হারিয়েছে বলেই ফ্লাডটা হয়েছে। So the good news is Forest Department already got an approval from the World Bank. The name of the project is Element Project. যে প্রজেক্টের কাজই হবে landscape based approach, and the work will be catchment area treatment. So huge কাজ হবে in the next 5 years. আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কাজই হবে জল ধরে রাখার যে ক্ষমতা তৈরি করার জন্য। and then for the information of the house, আমি বলছি যে সমস্ত জায়গায় এই ডিফরেস্ট এরিয়াতে ডিফরেস্টেশন হচ্ছে, এইগুলোকে সার্ভে করার জন্য অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ক্রয় করা হবে ইন দ্য নেক্সট মেবি 1 month। অলরেডি টেন্ডারিং হয়ে গেছে। এগুলো আসলে পর উইথ দি হেল্প অফ দি ড্রোন ক্যামেরা ইটসেলফ উইল বি সার্ভেইং দি এরিয়া এবং সেগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করার আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। Now, laying of the papers on the table of the house. Now the business was house with the copy of the audit report of Samagra Shiksha Tripura for the period ended 31st March 2023 on the table of the house. Now I request the Honorable Chief Minister to lay a copy of the above mentioned audit report on the table of the house. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of the audit report of Samagra Shiksha Tripura 2022-23 as required under section and provisions of rules 242 in bracket 2 and in bracket 4 of general
financial rules of GFR 2017 on the table of the House. Now the business report of the House is laying a copy of each. Number 1, the Tripura State Goods and Service Tax Amendment Rule 2024. Number 2, the Tripura State Goods and Service Tax Second Amendment Rules 2024. Number 3, the Tripura State Goods and Service Tax Third Amendment Rules 24. And number 4, the 17 numbers notification issued under the Tripura State Government and Services Tax Act 2017, Tripura Act number 9 of 2017. During the period from 01/07/2024 to 31/12/2024, অর্থাৎ 31 December 2024, on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy of each of the above mentioned rules and act on the table of the House. Respected Speaker, sir, I beg to lay a copy each of one. The Tripura State Goods and Services Tax within bracket amendment Rule 2024. Second, the Tripura State Goods and Services Tax within bracket Second Amendment Rule 2024. And third, the Tripura State Goods and Services Tax within bracket Third Amendment Rule 2024, and the 17 numbers notifications issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 during the period from 1/7/2024 to 13/1/12/2024 on the table of the August House. Now the Business Report House is laying a copy of the annual report of the Tripura Electricity Regulatory Commission for the financial year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power and Secretary Department to lay a copy of the above mentioned annual report on the table of the House. Sir, I hereby give notice of my intention to lay on the table of Tripura Legislative Assembly the annual reports of the Tripura Electricity Regulatory Commission of the financial year 23-24 as required under Section 105 of the Electricity Act 2003. Now the Business Report House is laying a copy each of the annual report of the Tripura Tourism Development Corporation Limited for the financial year 2018-19 and 2019-20 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Tourism and Secretary Department to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Honorable Speaker, sir, I do hereby issue notice of my intention to lay the annual report and audited accounts of Tripura Tourism Development Corporation Limited for the financial year 2018-19 and 2019-20 respectively on the table of the Tripura Legislative Assembly as required under Clause B of subsection 1 of Section 395 of the Companies Act 2013. Now the আছে ওনার বলে দিলে আর তাহলে আর ডাবলিং হয় না, সময়টা কম না। ঠিক তো Tripura Industrial Development Corporation 2021-22 and 5th year annual reports. Small Industrial Corporation 2019-20 and third হচ্ছে the annual report Jute Mills Limited 31st March 23. Now I request the Honorable Minister in charge. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Industry Development Corporation Limited, Tripura Small Industry Corporation Limited, and Tripura Jute Mill Limited for the year 2021-22, 2019-20, and 31st March 2023. As required under Clause B of subsection 619A of the Company Act 1956. Thank you, sir. Now the report, business report, laying a copy of audit channel, account channel, annual audit, 2012-13, 13-14, 14-15, 15-16, 16-17, 17-18, 18-19, 19-20, 20-21, 21-22. Now I will recall the Labour Minister, Social Minister. Honorable Speaker, sir, I hereby give notice my intention to lay on the table
of the Tripura Legislative Assembly, the annual report, audit report of the Tripura Building and Other Construction Work Welfare Board for the period 2012 to 13 to 2021-22, required under Section 27 bracket 5 of the Building and Other Construction Workers Regulation and Employment and Conditions of Service Act 1996. Thank you. Honorable members are requested kindly to collect the copies of the Audit Report, Rules Act, Annual Reports and report from the Notice Office of the Tripura Legislative Assembly. Reporting of petitions. মাননীয় সদস্য জানাচ্ছি যে রাজ্যের 4টি বিধানসভা নির্বাচন কেন্দ্রের অন্তর্গত জনবসতি এলাকার তরফ থেকে 4টি পিটিশন ত্রিপুরা বিধানসভা জমা দেওয়া হয়েছে। এই 4টি পিটিশনের বিষয়বস্তু সম্পর্কে সুপারিশ করেছেন বিলোনিয়া, বড়দেওয়া, যুবরাজনগর এবং চরিলাম বিধানসভা নির্বাচনী কেন্দ্রের মাননীয় সদস্য যথাক্রমে সর্বশ্রী দীপঙ্কর সেন, সুদীপ সরকার, শৈলচন্দ্রা এবং সুবোধ বর্মা মহোদয়গণ। আমি বিধানসভার সচিব মহোদয় অনুরোধ করছি উল্লিখিত পিটিশন সম্পর্কে সভায় রিপোর্ট করার জন্য। Honorable Speaker, sir, under Rule 255 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have to report in this House that 4 numbers of petitions signed by local inhabitants of various areas under 38 Bilonia, 4 Bardela, 57 Juvrajnagar, 19 Choilam Assembly constituencies, and these are duly forwarded by Sri Dipankar Sen, Honorable Member, Sri Sudip Sarkar, Honorable Member, Sri Shwedendra Chandranath, Honorable Member, Sri Subodh Burma, Honorable Member, relating to different kinds of construction works like roads with metaling and carpeting or paved blocks, widening and repairing drain and side wall, and construction of school buildings, etc. Thank you. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 257 নং ধারা মূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধি সম্মতি পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভা পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Discussion of the motion of the thanks to the address by the Governor. সভা পরবর্তী কর্মসূচি হল মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ সূচক সম্পর্কে প্রস্তাব সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সূচক প্রস্তাবটি হাউসে গত 10 জানুয়ারি 2025 তারিখে উত্থাপন করেছিল পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া। প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 10 জানুয়ারি 2025 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছে তার জন্য ত্রিপুরা বিধানসভা সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। এখন এই মান রাজ্যের ভাষণ ধন্যবাদ সূচক প্রস্তাব পাশাপাশি মান রাজ্যের ভাষণের উপর আমার সম্মতিক্রমে সংসদীয় প্রস্তাবগুলো আলোচনা শুরু হবে। আলোচনা করার জন্য মাননীয় সদস্যগণকে ওনাদের আলোচনায় অংশগ্রহণের নামের তালিকা আমার কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করছি। তবে সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। প্রথমে আমাদের পরিষদীয় নেতৃত্ব বলবেন, ওনার স্থাপনা বলবেন, এরপর আপনারা যারা বলবেন সময় বিবেচনা করে আমি চিন্তা ভাবনা করে বক্তব্য রাখবেন। মাননীয় পরিষদ নেতৃত্ব শুরু করুন। না, আমার পরে ট্রেজারি বেঞ্চের একজন সমর্থন করতে, এরপর অপোজিশন সমর্থন করতে। স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ইংরেজি নববর্ষে হাউসের সবাইকে আপনাদের সহ রাজ্যবাসীকে অভিনন্দন জানাই। অধিবেশনের প্রথম দিন 10 জানুয়ারি 2025 তারিখ মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ এই সভায় প্রদান করেছেন, আমি তাকে পূর্ণ সমর্থন জানিয়ে কিছু বিষয় উত্তম করার চেষ্টা করছি। পাশাপাশি এই ভাষণের উপর 12 জন সদস্য মোট 97 সংশোধনী এনেছেন। আমি এগুলি পড়েছি। এই সংশোধনগুলি বিরোধিতা করে এবং নতুন বছর সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য রাখছি। মাননীয় রাজ্যপাল ওনার ভাষণে 82টি প্যারা আছে স্যার ভাষণে, এবং রাজ্যপালের ভাষণে সরকারের কি কাজ করছে, প্রতিফলন কি, তা ভাষণে উল্লেখ করেছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, এগুলি সবকিছু রাজ্যপালের ভাষণে রয়েছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার
কাজ করে চলছে। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে দিশা নিয়ে এগুচ্ছি সেটা ভাষণে উল্লেখ করেছে 4 নম্বর প্যারাতে। মূল বিষয়টা অনেকগুলি প্যারা, বাট 4 নম্বর প্যারা সেটা ধরেছে সরকারের বিষয় এবং ভাবনা। ভাষণে উল্লেখ করেছে সমাজের সকল অংশের মানুষের বিকাশ রাজ্যের শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের সরকারের মূল লক্ষ্য। মাননীয় রাজ্যপাল যেখানে শেষ করেছে আমি সেই জায়গা থেকে শুরু করছি। প্রধানমন্ত্রী একটা উক্তি দিয়ে শুরু করছি। উনি বলেছেন আমরা সবাই একসাথে হাঁটবো, একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে দেশকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব। বিজেপির নীতি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, আত্মনির্ভর ভারত। আমরা ত্রিপুরার ক্ষেত্রে বলছি আত্মনির্ভর ত্রিপুরা, অর্থাৎ কামিং টুগেদার, সিটিং টুগেদার, থিঙ্কিং টুগেদার। এই জিনিসটা নিয়ে চলতে হবে। আগের পুরনো ধ্যান ধারণা থেকে সরে যেতে হবে। কামিং টুগেদার, সিটিং টুগেদার এন্ড থিঙ্কিং টুগেদার, এই 3টা বিষয় নিয়ে আমাদের চলুন একসাথে চলি, একসাথে বসি, একসাথে চিন্তা করি। স্যার, বিজেপির 3 মন্ত্র রাষ্ট্রবাদ, সুশাসন এবং অন্তোদয়ের উন্নয়ন। সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছে বিশেষ করে তাদের উন্নয়ন প্রয়োজন। যাদের থাকার ঘর নেই, যাদের পরনের কাপড় নেই, যাদের বাড়িতে পানীয় জলের সুবিধা নেই, যারা দুবেলা খেতে পায় না, সেই সকল দরিদ্র নারায়ণ যারা, তারা আমাদের ভগবান মেনে কাজ করে। যতদিন না তাদের এই ব্যবস্থাগুলি হবে ততদিন পর্যন্ত আমাদের উন্নয়নের প্রচেষ্টা জারি থাকবে। আমাদের কাছে পলিটিক্সটা হলো অন্যরকম। আমাদের কাছে পলিটিক্স ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশিও ইকোনমিক রিফর্মস। এই জন্য বিজেপি সরকার গঠন করতে চায় এবং সরকার যেতে চায়। আমাদের মন্ত্র হল রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। বিরোধীদের প্রতি আমার আহ্বান থাকবে, কখনো জিতবেন, কখনো হারবেন, কখনো সম্মান পাবেন, কখনো অপমানিত হবেন, কখনো উপহাস পাবেন, কিন্তু নীতি আদর্শ নিয়ে লড়াই জারি রাখবেন। রাজনীতি হার জিত আছে, হার জিত অন্তিম কথা নয়। রিচার্ড নিক্সনের এক জীবনীতে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ম্যান ইজ নট ফিনিশড হোয়েন হি ইজ ডিফিটেড, বাট হি ইজ ফিনিশড হোয়েন ওয়াটস দি ব্যাটল। যুদ্ধক্ষেত্রে হারলেই সবকিছু শেষ হয়ে যায় না, সবকিছু শেষ হয় যখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। যদি আপনি নীতি আদর্শকে লড়াই রাখতে পারেন তাহলে একদিন না একদিন আপনার ভালো সময় আসতেও পারে। তবে মনে রাখবেন, खुदा के द्वार में देर है, अंदर नहीं। खुदा के द्वार में देर है, अंदर नहीं। কিন্তু নেগেটিভ চিন্তাধারা থেকে সরে আসতে হবে, নতুবা একবারে হারিয়ে যাবেন। দেশের বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা মুক্তকণ্ঠে ঘোষণা করে ন্যাশন ইজ ফার্স্ট। এই অনুযায়ী প্রথম দেশ, তারপর দল, তারপরে ব্যক্তি। অন্য দলের প্রধানমন্ত্রী বলতো এটা আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমাদের শত্রু রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র এরকমভাবে চিন্তা করেন না। এই ক্ষেত্রে ওনার স্লোগান কি? বসুধৈব কুটুম্বকম। সারা পৃথিবী আমার আত্মীয়। সুতরাং এই জন্য আজকে বিশ্বে গুরুর ভূমিকায় প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষ। ভারতবর্ষের সেনাবাহিনী পৃথিবীর 3য় বৃহত্তম, তবু আমরা কোন দেশকে আক্রমণ করি না। তার কারণ এদেশ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথের দেশ, এদেশ বিবেকানন্দের দেশ, এদেশ নেতাজি সুভাষচন্দ্রের, এদেশ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেশ, এদেশ শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। এদেশে শান্তিবাণী ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এদেশ সিবি রমন, সত্যজিৎ রায়ের দেশ, যাদের গানের প্রতিভা আলো সারা পৃথিবীতে আলোকিত করে রেখেছে। এদেশের মন কত উদার, তার সব থেকে বড় উদাহরণ মাদার টেরেসা। আর এই উদারতা আছে বলে 28টা রাজ্য এবং 8টা অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও ভারতবর্ষ এক এবং অভিন্ন। আমাদের বর্তমানে দেশে 3 ধরনের রাজনৈতিক দল আছে: পরিবারবাদে বিশ্বাসী, সন্ত্রাসবাদে বিশ্বাসী এবং রাষ্ট্রবাদে বিশ্বাসী। স্যার, সিপিএম হল একটা পচাগুলো একটা পার্টি, কর্দমাত্ম, নরঘাতী, একমাত্র চৌর্যক্রমের পারদর্শী। সিপিএম দলটি কোনো মান সম্মান নেই।
34 বছর ক্ষমতা থাকার পর 7 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বহু আসন সিপিএম পার্টির প্রার্থী জামানত জব্দ হয়ে যায়, তাদের মান সম্মান বলতে কিছু নেই। ত্রিপুরায় 25 বছর ক্ষমতা থাকার পর বিজেপির এক ধমকে গটি বাটি বেচে পকার পার হয়ে যায়। স্যার, মেলা মাঠে তথাকথিত বিপ্লবীরা মানুষের স্বতঃস্ফূর্ততাকে, তার উচ্ছ্বাসকে সহ্য করতে পারছে না। ইন্ডিজোটের নেতারা সম্ভবত কাকেদের মতো কলরব করছে। এরা বর্তমানে রাজ্যের 3 নম্বর পার্টি। যেহেতু ক্লাসের 3 জন মাত্র ছাত্র, তাই বাই ডিফল্ট ওরা ছাগলের 3 নম্বর সন্তান এবং ব্যয় ব্যয় করে চক্কর কাটছে। সিপিএম বর্তমানে কোনো দলই নেই। স্যার, জুরাসিক পার্ক কি আছে? ওই পার্কে আজও কি সর্বশক্তিমান ডাইনোসর কি আছে? নেই। যদি বিশ্বাস করেন তাহলে সিপিএমও আছে, এবং যদি সিপিএমকে বিশ্বাস করেন তাহলে ভূতকে বিশ্বাস করতে হবে। স্যার, ভূতকে বিশ্বাস করতে হবে। ওদের নিয়ম হলো মুখে মধু অন্তরে বিষ, এর নাম পলিটিক্স। এটা হলো সিপিএম এর আসল রাজনীতি। স্যার, ডক্টর হুমায়ুন আজাদ একজন সাহিত্যিক বলেছেন, স্যার, তথাকথিত অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই, বাঁচলে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। খুব গুরুত্বপূর্ণ কথা। তথাকথিত প্রতিক্রিয়াশীল অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই, যদি বাঁচে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে। স্যার, পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কমিউনিস্টরা, আর সবচেয়ে বেশি সত্য কথা বলে একটু অসত্য। পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বেশি অসত্য কথা বলে কমিউনিস্টরা, আর সবচেয়ে সত্য কথা বলে মদ ছুঁয়ে পানশালায়। স্যার, তার ত্রিপুরার পুনরাজ্যের মর্যাদা পেয়েছে 52 বছর চলছে। এর মধ্যে 5 বছর কংগ্রেস, মাঝে আরো 5 বছর কংগ্রেস জোট সরকার, বাকি 35 বছর সিপিআইএম, আর গত 7 বছর ধরে বিজেপি সরকার। 55 বছরের রাজনীতি জীবন আমার। 32 বছর বিধানসভা আছে। সচিনলাল সিংহ, সুকুমার সেনগুপ্ত, রাধিকা রঞ্জন গুপ্ত, প্রফুল্ল দাস, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, সুধীর রঞ্জন মজুমদার, সমীর রঞ্জন বর্মন, মানিক সরকার, বিপ্লব দেব, প্রফেসর ডক্টর মানিক শাহ চাচ্ছেন। এই 7 বছর বিজেপির শাসনে যে ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তা কেউ অতীতে করতে পারেনি। এবার আমি বলবো কি করছে আজ। কেন এটা আজকে সত্যি আজ প্রমাণিত? মোদি হ্যায় তো স্যার, যেদিন 17-18-তে রাজ্যের জিডিপি, ওনারা আমার থেকে লেখাপড়া বেশি জানেন, এখানে সবাই বেশি জানে, জিএসডিপি 17-18 বছর কত ছিল? 43,716 কোটি। এবং এখন জিডিপি কত? 91,224 কোটি। আগামী বছর 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মানিক শাহ। স্যার, মাথা পিছু গড় আয় কত ছিল 17-18-তে? 1,444 টাকা। 23-24, আমি এটা 25-24 চলছে, 23-24 মাথা পিছু গড়ে দাঁড়িয়েছে 1,77,723 টাকা। আজকে এই জিনিসটা লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। স্যার, গ্রোথ রেট ত্রিপুরা নিশ্চয় ওনাদের কাগজ থাকার কথা। গ্রোথ রেট ত্রিপুরার গ্রোথ রেট 23-24 কত এসেছে? 14.21%। আমাদের থেকে পিছিয়ে গ্রোথ রেট, আমি গ্রোথ বলছি না, গ্রোথ রেট 23-24। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, জম্মু কাশ্মীর, সবকিছু গ্রোথ রেট। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সম্ভব হয়েছে কেন? আজকে 10টি দেশের মধ্যে এখানে আছে স্যার জিডিপি কেন সম্ভব হয়েছে? জিডিপি অফ টপ 10 কান্ট্রিজ 2023-24। ইন্ডিয়াটা পরে বলবো। গ্রোথ রেট 23-24,
China 5.2%, America 2.5%, Russia 3.6%, Japan 1.9%, Canada 1.2%, France 1.1%, Italy 0.9%, UK 0.1%, Germany 0.2%, সবচেয়ে বেশি কে চায়না 5.2%, ইন্ডিয়া 8.2%। ক্রেডিট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসুন এবার 24-25 রেফারেন্স আছে, দেখবেন রেফারেন্স দেখবেন, আমি লিখে রাখুন। আরে রেফারেন্স দিচ্ছি তো আমি, পয়েন্ট ওরা করে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কারেন্ট লাস্ট 5 ইয়ার্স, এটা আমরা দেখলে হয়ে যাবেন। আমার পয়েন্ট অফ অর্ডারটা হচ্ছে প্লিজ অথেন্টিকেট আর রেফারেন্সটা দিন। ওয়ার্ল্ড ব্যাংক প্রাইস ইন্ডেক্স পাবেন আর রেফারেন্সটা দিন। ইট শুড বি লেড ইন দ্য টেবল অফ দ্য হাউস। ঠিক আছে, লেট করে দেবো, সবটা লেট করে দেবো। এবার এটা এবং আসুন 24-25 আরে দিচ্ছি, আরে আপনার সঙ্গে বলবো না, আমি আপনার সঙ্গে বলবেন। 24-25 এটা 23-24 কথা বললাম। 24-25 চায়না 5.0%, আমেরিকা 2.6%, রাশিয়া 3.2%, জাপান 0.7%, কানাডা 1.3%, সবগুলো বললাম না। ইন্ডিয়া 7.0%। টপ। এই যদি চলতে থাকে পৃথিবী জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি, সবকিছু অর্থনৈতিক মন্দা চলছে সারা পৃথিবীতে, দ্রব্যমূল্য বৃদ্ধি, তা সত্ত্বেও ভারতের আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি ব্যাপক হারে বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে মোদীজির বিদেশ নীতির কারণে। এবং আজকে এই জিনিসটা কিভাবে এগোচ্ছে, আজকে যত উন্নত রাষ্ট্র আছে সব আজকে দেশকে, এই দেশের প্রতি ঈর্ষা তাদের জেগে উঠেছে। স্যার আজকে ভারতের সাফল্য কেন আমরা পাচ্ছি ত্রিপুরা? ওই যে বলছে ডাবল ইঞ্জিন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি, ডিজিটাল ইন্ডিয়া, ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট গ্লোবালি ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড আমেরিকা, ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ফার্স্ট গ্লোবালি ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড ইউএসএ, অ্যাফোর্ডেবল ডাটা অ্যাক্সেস, ফার্স্ট ইন্ডিয়া, সেকেন্ড চায়না, থার্ড ইউএসএ, রিনিউয়েবল এনার্জি আমরা থার্ড, ফার্স্ট চায়না, সেকেন্ড, যেটা ফার্স্ট আমরা বলবো সেটা থার্ড, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফার্স্ট গ্লোবালি, সেকেন্ড ইউএসএ, থার্ড চায়না, স্পেস এক্সপ্লোরেশন ইসরো অ্যাচিভমেন্টস ফোর্থ আমরা, ফার্স্ট ইউএসএ, সেকেন্ড রাশিয়া, লার্জ সার্ভিসেস পিএসএলভি থার্ড গ্লোবালি, ফার্স্ট ইউএসএ, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ফার্স্ট গ্লোবালি, ডেমোক্রেটিক গভর্নমেন্টস ফার্স্ট গ্লোবালি। আজকে এই হাউসে রঞ্জিত দেববর্মা বিপদে ছিল। এই দেশের গণতন্ত্র কত শক্ত আমি এখানে দাঁড়িয়ে দেখছি, এত সুন্দর পয়েন্ট অফ ক্লারিফিকেশন। আমার প্রথম জীবনে এমএলএ ছিলাম, আমি এত বুঝিয়ে বলতে পারি পয়েন্ট, এটা বলে ডেমোক্রেসি। আমাদের দেশের গণতন্ত্র কত শক্তিশালী, আজকে এখানে মানুষের জন্য কথা বলছে এবং কোথায় বর্ডার ঘুরে সমস্ত মানুষের দুঃখ কষ্ট ডেমোক্রেসি। এবং আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফার্স্ট গ্লোবালি, ই গভর্নেন্স ইনিশিয়েটিভ থার্ড গ্লোবালি, ইনফরমেশন টেকনোলজি ফার্স্ট গ্লোবালি, সাস্টেনেবল এগ্রিকালচার ক্রপ প্রোডাকশন ফার্স্ট গ্লোবালি, অর্গানিক ফার্মিং ইনোভেশন ফোর্থ গ্লোবালি, গ্লোবাল হেলথ কন্ট্রিবিউশন ফার্স্ট গ্লোবালি, এডুকেশন স্কিল থার্ড গ্লোবালি, রিনিউয়েবল এনার্জি থার্ড গ্লোবালি, লিডারশিপ ইন ক্লাইমেট নেগোসিয়েশন ফোর্থ গ্লোবালি, রোড কানেক্টিভিটি আজকে খুব সুন্দর লেগেছে। আগেও তো হাউস বিধানসভা আসতাম, সব জাতীয় সড়কের কথা বলছে। আগে বলছে একটা গলি হলে একটা পিচ করে দাও, আজকে জাতীয় সড়ক কনভার্টের কথা বলছে। কেন বলছে একটু পরে আসছি। রোড কানেক্টিভিটি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, ফার্স্ট ইউএসএ, থার্ড চায়না, ফোর্থ ব্রাজিল, ফিফথ রাশিয়া। আজকে রেলওয়ে কানেক্টিভিটি ফোর্থ আমরা, এয়ার কানেক্টিভিটি সেভেন্থ গ্লোবালি, ওয়াটার কানেক্টিভিটি ফিফথ গ্লোবালি, ইন্ডাস্ট্রি গ্রোথ ফিফথ গ্লোবালি, এডুকেশন সিস্টেম থার্ড গ্লোবালি, আইটি সেক্টর ফার্স্ট গ্লোবালি, ইকোনমিক ফ্রম ফিফথ গ্লোবালি। আজকে দেশ কিভাবে এগুচ্ছে এবং এটা সম্ভব হচ্ছে
আমাদের সরকারের সময় নতুন নতুন উদ্ভাবনী কাজে মেধার বিকাশে পৃথিবীর 131 দেশের মধ্যে 40তম স্থানে 2014 সালে আমাদের অবস্থান ছিল 81তম স্থানে। শিক্ষার উন্নয়ন সাথে আমরা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার সবকিছুকে পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশ্বের 83 দেশের থেকে পিছনে ফেলে আমাদের এগিয়ে চলার ইতিহাস রয়েছে। বিশ্বের সাহিত্য সূচকে এই জিনিসগুলো কি আচ্ছা এই বইয়ের মধ্যে তো নাই, আসলে মধ্যে এগুলো কি ইনভেস্ট করার জন্য স্যার? তাহলে আমরা সমর্থন করি। আচ্ছা রাখেন, আচ্ছা ঠিক আছে আপনারটা আপনি বলেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার যখন 10-এ পড়ি তখন কমিউনিস্টরা বলতো, এই বলছি কেন আমাদের মূল মন্ত্র 3টা, রুটি, কাপড়া, মাকান, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য। কটা বাড়ি আছে গ্রামে? ত্রিপুরার গ্রামে কটা বাড়ি? 7,50,583। 7,50,583 পরিবার বা ত্রিপুরার গ্রামাঞ্চলে রয়েছে, শহরের কথা বলছি না। কটা বাড়িতে পানীয় জল দিয়েছে? বাংলাদেশ 35 বছরে কংগ্রেসের সময় 24,502। 24,502, 3%। এখন আমরা দিয়েছি 7 বছরে 6,32,287। কোথায় রুটি, কাপড়া, মাকান? এই যে কমিউনিস্টরা শুধুমাত্র ভাওতা দিয়ে 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 অন্তত শেষ করে দিয়েছে। একটা পানীয় জল দিতে পারেননি। আরে ভাই, পানীয় জল তো দিতে। 35 বছর এর যে ক্ষমতায় 25,010 পানীয় জল দিতে পারেনি। 24,000 বাড়িতে দিয়েছে। আর মানিক সরকার এবং বিপ্লবের যে 7 বছর 6,32,287 মানিক সাহেব। ধন্যবাদ। নামে তো জমাটা অনেক দামি পেতাম না স্যার। শুধু এটা নয় সুদীপ বাবু, এই ন্যাশনাল এভারেজ কত? 72%। আমাদের কত? 84.27%। স্যার কি বলতো আমাদের, আমি গ্রামে গিয়ে মিটিং করি, কারা কারা সরকারি গরম হয়েছেন হাত তুলেন তো দেখি। লাইন ধরে সবাই উঠায়। এই বাঙালির আমলে কটা ঘর আবাসন জমি দিয়েছেন? 82,000 2018 আগে। এখন কত? সব গ্রাম মিলে 4,59,198। 7 বছরে কমপ্লিট হয়নি। 7 বছরে ঘর দিতে পারেন নাই। ভোট দিব আপনাদেরকে, মিছিল করতে পারবেন 15-20 জন 50 জন লইয়া। মানুষ দেবে না। দাদা, নারীর খবরটা আগেও বলছিলাম, গোপাল বাবু আর বিরোধী বাবু যখন বয়ে দিচ্ছে আমার টাইনা বয়াইও না। নতুন শিশু জন্মাইছে, সিপিএমকে সরাই দিব। মানিক বাবু প্লিজ, মানিক সরকারের কইতাম এই হাউসের তৃণমূল করতো, তার আমার লোকে কংগ্রেস করতো। ওনারা আজকে কি দেখাই দিতেছে। আমার ওই যে বলছি 55 বছর রাজনীতি জীবনে এত ডেভেলপমেন্ট দেখেনি স্যার। 24 লক্ষ জানেন, অস্থির ধৈর্য ধরতে বাধ্য। আমার শরীর ভালো না, তারপরও শরীর ভালো না দেখে একটু ধৈর্য ধরতে। 24,76,000 মানুষ গোপাল বাবু গ্রামে তো যান না আপনি। সুদীপ বাবু মাঝে মধ্যে যায়। 5 কেজি করে প্রতি মাসে ফ্রি চাল পাচ্ছে 24,76,000 মানুষ। চিন্তা করা যায়। এবং এছাড়া 1,11,305টা পরিবার 35 কেজি করে ফ্রি চাল পাচ্ছে। মোদিজির প্ল্যান কি স্যার? মোদিজির প্ল্যান হলো, আমি চাল দিচ্ছি, তুমি কিন্তু স্বাবলম্বী হও। তুমি স্বাবলম্বী হও, পরে যেন তোমাকে যখন চাল বন্ধ হবে তুমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারো। কালকে স্যার স্বামীজির জন্মদিন গেছে স্যার। এরা বলতো এটা বদ্ধ পাগল,
আজকে স্বামীজির মন্ত্রে সারা পৃথিবী চলছে, এবং ইন্ডিয়াতে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বামীজির প্রতি আত্মনির্ভর। বলছে পৃথিবীর সমস্ত সম্পদ যদি এখানে দেয় তাহলে পর্যাপ্ত হবে না যদি তাদেরকে আত্মনির্ভর না করি। এই স্টেজে বিজেপি চলছে। স্যার বড় কথা বলে শুধু আপনিও পার্ট ছিলেন, আপনিও পার্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, শুধু এজেন্সির কথা বলছি, শুনবেন একটু। 9টা ভারতবর্ষ কোন রাজ্য যদি দেখাতে পারেন, গুগল দেখলাম যদি এসব খুঁজেন, দুনিয়া খুঁজেন, 9টা সুপার স্পেশালিটি ব্লক, কার্ডিওলজি, সিডিবিএস, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, জিআই সার্জারি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি। ভারতবর্ষ কোন রাজ্যে একসাথে পেরেছে কদিনে? কোন রাজ্যে পারেনি। আপনাদের সময় করলেন না কেন? ও ডাবল ইঞ্জিন, এটার নাম ডাবল ইঞ্জিন। স্যার আসন সংখ্যা কত আসলো সুদীপ বাবু? আসন সংখ্যা কত আসলো জীবিতে? 727। এই কদিনে কত হয়েছে? 1413। এটা কিন্তু আমিও নোটটা অসময় আশ্চর্য গেলাম, কিভাবে সম্ভব? আজকে এমআইসিইউ, যেটাকে আইসিইউ বলে, 11 ছিল 23, ডায়ালিসিস ইউনিট 12 ছিল 29, 18 থেকে 14 পর্যন্ত, 18 থেকে 24 পর্যন্ত পিজি আসন 25 থেকে 89, 18 থেকে 24 যেটা ইউজি মানে এমবিবিএস 100 থেকে 150। স্যার একটা ঐতিহাসিক মাইল ফলক, আজকে 23-এ 50টি আসন নিয়ে এসি ডেন্টাল কলেজ খুলেছে। চিন্তা করা যায় প্রতিষ্ঠানের এই ইতিহাসে ডেন্টাল কলেজ খুলেছেন। স্যার পশ্চিম ত্রিপুরা আর কে নগরে অনেকের অভিযোগ থাকতে পারে, আমারও কিছু কিছু ডাউট ছিল, এটা কেমন জানি হইব। মাল্টি স্পেশালিটি অ্যান্ড সুপার স্পেশালিটি আপনার প্রতিষ্ঠার জন্য সিটাকে আমরা লিজ দিয়েছি জায়গা, এবং এটা কারণে কারণে পেয়েছি। ওরা ত্রিপুরা করতে চায়নি তো, আগে গেছিল অন্য জায়গায়, দে আর নট সেফ দেয়ারি। আজকে সেটা আমরা এখানে করেছি। দলা জেলা হাসপাতাল কুলাইতে, গোমতী জেলা হাসপাতাল উদয়পুরে, দক্ষিণ জেলা হাসপাতাল শান্তিবাজারে, 3টা জায়গা, 3টা ট্রমা সেন্টার, আগে একটা ছিল, এখন ট্রমা সেন্টার খুলে দিয়েছে। উত্তর জেলা ট্রমা সেন্টারের কাজ শেষ, শীঘ্র উদ্বোধন হবে। স্যার গোমতী জেলা হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল স্থাপন করেছে। সাবরুম মহকুমা হাসপাতাল। রাজ্যপাল এই কথাগুলি বুঝাতে চাইছে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আর রাখেন না। 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। সাবরুমে শ্রীলঙ্কা লঙ্কা ভ্যালি 50 থেকে 70 করা হয়েছে, এবং মহকুমা হাসপাতাল উন্নীত করা হয়েছে। 16টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সময়টা কত? অনলি 7 ইয়ার্স। সুদীপবাবু আমার সাথে ন্যায় করবেন, প্রচন্ড ভুল করেছেন এই মন্ত্রিসভা থেকে চলে যাওয়া বা ছেড়ে দেওয়া। আমি রিয়েলাইজ করি আজকে দপ্তর আপনার কাছে থাকার কথা থাকতো না। আজকে স্যার শুনলাম যার বক্তৃতা দেয় ন্যাশনাল ডোনার মন্ত্রক পিএম ডিভাইন স্কিমের অধীনে ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ অ্যাডিক্টেড সিপাহীজলা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের জন্য টাকা দেওয়া হয়েছে। এজিএমসেন জিবি হাসপাতালে ওপিডি ব্লক এবং আইভিএফ কেন্দ্রের সাথে 227 মা ও শিশু কেন্দ্র এমসিএস 2 শাখা প্রতিষ্ঠা করা হচ্ছে। কমপ্লেক্স আগরতলা আইজিএম কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট এন্টারপ্রাইজ ভবনে B+G+7 এবং 2টা হোস্টেল বিল্ডিং, 100টা 250 বয়েজ, 250 গার্লস। জন আরোগ্য যোজনা কথা বলেন, পৃথিবীতে আছে কোথাও? তোমরা তো ভাই অনেক ইয়াং এনার্জেটিক, আমি না তো কম বুঝি, ব্যাকডেটেড। কোথাও স্বাস্থ্যের উপরে এত বড় বিরাট প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আছে কোথাও? পৃথিবীতে নেই। এবং এখানে 15,41,000 100% কমপ্লিট করেছে। 100% কোন স্টেট 100% করতে ওটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। এবং শুধুই জানা কারা বাদ গেছে, তাদেরকে
মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমাদেরই একমাত্র স্টেট আমার জানা মতো, এটা আমার কনফার্ম না, কেউ কাবার না, যারাই পিটিশন দেবে তারাই কিন্তু মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাবে। এবং এই যে গত কয়েক বছরে 197 কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এবং কতজন বেনিফিট পেয়েছে? 3,67,000 মানুষ এর বেনিফিট পেয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এর মধ্যে কাভার হয়েছে 4,77,000 মানুষ এবং 18,500 লোক বেনিফিট পেয়েছে। এবং 30,000 হাসপাতালে, খুব ইম্পর্টেন্ট, 30,000 হাসপাতালে আপনি বেনিফিট পাবেন, মুখ্যমন্ত্রী পাবেন, প্রধানমন্ত্রী পাবেন, এবং 136টা হাসপাতালে এসে সুবিধা দিচ্ছে। জাতীয় সড়কের কথা আমার তো নিজেই ইচ্ছা হয়, এত জাতীয় সড়ক, 2 লেন, 4 লেন তো ছিলই না, 2 লেনে কত করেছে? এত দীর্ঘ বছরে 99 কিলোমিটার, আর 7 বছরে কতটা কমপ্লিট? 409.25 কিলোমিটার। এবার আইন 2 লেন আরো চলছে 74.07 কিলোমিটার, 4 লেন চলছে 44.51 কিলোমিটার। টোটাল কস্ট 3,470। ডিপিআর ইন প্রগ্রেস 4 লেনের আরো 205 কিলোমিটার 0.50, এবং 4 লেনিং অফ ইস্টার্ন বাইপাস লেম্বুছড়া টু খয়েরপুর 10 কিলোমিটার, এটা ফিউচার প্ল্যানিং। 4 লেনিং অফ চম্পননগর, মুঙ্গিয়াকামি, আমবাসা, কুমারঘাট, চোরাইবাড়ি 140 কিলোমিটার। 4 লেনিং আগরতলা, আমতলী, উদয়পুর, মাথাবাড়ি 55 কিলোমিটার। আপনাদের সময় খরচ করেছেন 1,128 কোটি, এই 7 বছরে খরচ হয়েছে 4,679 কোটি, আরো 3,443টি কাজ চলছে, এবং ফিউচার প্ল্যানিং হল 16,235 কোটি। ওই যে ডিমান্ড কেন করছে চতুর্দিকে, এখানে গিয়ে আমার জীবনে যতবার রাজনীতির কারণে কুমারঘাট, কমলপুর, যেখানে যেতাম নাইচল করতে হতো, এখন ওখানে মিটিং করে এখানে এসে মিটিং করা যায়। স্যার, এটা মাঝখানে একটু বলি, সিপিএম এর না করছিলাম, কংগ্রেস পার্টি সেই পার্টি ছিল বন্দে মাতরম বলতো, ভারত মাতার জয় ধ্বনি দেওয়া হতো। কংগ্রেস সেই পার্টি ছিল যারা রামরাজ্যের স্বপ্নোত্তম দেখেছিল। কংগ্রেস পার্টির সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় আইকন ছিলেন মহাত্মা গান্ধী, যার সমস্ত সভার আরম্ভ হতো রঘুপতি রাঘব রাজারানী দিয়ে। এখন যা কংগ্রেস চলছে তা মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, সেটা হলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তারা হয়ে গেছে মোহাম্মদ আলী জিন্নাহ রাস্তা চলে গেছে, এটা বাস্তব সত্য কথা। এবং এদের মধ্যে কোন নেতা নাই দেশকে ভালোবাসে। সবার জানা উচিত রাম শুধু ধর্মের বিষয় নয়, রাম ভারতের সংস্কৃতি, সভ্যতা এবং সংস্কারের বিষয়। মনে রাখতে হবে রাম ভারতের আত্মা, সনাতন ধর্মের আধার। কেউ কেউ বলে রাম ছেড়ে দাও, রাম থেকে দূরে চলে যাও, সনাতন ধর্ম থেকে দূরে চলে আসো। এরা রাম মন্দিরের নিমন্ত্রণকে অবজ্ঞা করেছে। এমনই পাপ শ্রীকৃষ্ণ প্রস্তাব দিয়েছিল দুর্যোধনকে। যদি সে সময় শ্রীকৃষ্ণের প্রস্তাব মানত, মহাভারতের যুদ্ধ হয় না। আজকে পরিণাম কি হয়েছিল আমরা সব জানি। একটা সিরিয়াল এসেছিল বিক্রম বেতাল, যখন বেতাল, আরে ভাই রাখো শুনতে ভাই, যখন বেতাল বিক্রমের কাছে চাপত তখন বিক্রম বুদ্ধিবর্ষ হয়ে যেত। ওই সিরিয়ালে একজনই বেতাল ছিল, কিন্তু কংগ্রেস দলে অনেক বেতাল। একটু শুনেন না স্যার, শোনার জন্য ধৈর্য রাখেন স্যার। কংগ্রেস দলে বর্তমানে সত্যিকারে কোনো নেতা নাই, ওই সদস্যগুলো রয়েছে, গ্যাং রয়েছে, সমস্ত বেতালরা রাহুল গান্ধী কাঁধে চেপেছে। এবার ভাবুন রাহুল গান্ধীর কি অবস্থা চলছে। এই দল চালাচ্ছে রাহুল গান্ধী কিছু ইউজম্যান। স্যার, এরা ভারত মাতা বলতে অসুবিধা হয়। এখানে কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা
দেশ সেবকদের একটা পবিত্র ধ্বনিকে বিদ্রুপ করে তো সেই পবিত্র ধ্বনিকে হল ভারত মাতা কি জয়। তারা চীন, রাশিয়া, ইতালি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রকে বন্দনা করে, কিন্তু নিজের মাতৃগানে সম্বোধন করতে তারা আপত্তি হয়। ভারতীয় সংস্কৃতি অনুসারে ভূমির মাতাকে আগে মাতা হিসেবে দেখা হয়। আমরা সব কিন্তু ভূমির সন্তান। আপনারা জানেন না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র একজন প্রধানমন্ত্রী কোয়াব দেখছিল। উনি বলছেন ভারত মাতা কোনে? আপনারাও বোধহয় অনেকে জানেন না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ছবি এঁকে সমগ্র দেশে সাড়া জাগিয়েছিলেন। সে ভারত মাতা গেরুয়া বসন করিত, এক হাতে ধানের শীষ, এক হাতে বই, এক হাতে শ্বেতবস্ত্র এবং এক হাতে রুদ্রাক্ষের মালা। এই ভারত মাতা ছিল ভারতীয়দের উপাস্য। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এই ভারত মাতার ছবি নিয়ে প্রতিকৃত বুকে জড়িয়ে হাজারো স্বাধীনতা সংগ্রামী অকালে প্রাণ দিয়েছে। আজকে এই যে জিনিস, তৎকালীন রাজনৈতিক মঞ্চের নরমপন্থী, চরমপন্থী সকলেই ভারত মাতার পূজারী ছিলেন। যে স্বাধীন হল দেশ, যখন সরকার হইল, ভারত মাতাকে ভুলে গিয়া ক্ষমতার মসনদ হয়ে গেল তাদের কাছে দেবতা। আজকে স্যার, সবচেয়ে বৃহৎ মহাকাব্য কোনটা জানেন? মহাভারত। আর গীতা হল তার সারাংশ। আপনারা কাঁদছেন। গীতার সারাংশটা কি? যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। আপনাদের কি হয়েছে? আপনারা কাঁদছেন কেন? আপনি কি নিয়ে এসেছেন যে কাঁদছেন? আপনি কি সৃষ্টি করেছেন যে নষ্ট হয়ে গেছে? আপনি যা নিয়েছেন এখান থেকে নিয়েছেন, আপনি সাথে কিছু আনেননি। আপনার যা আজ আছে কাল তা অন্য কারো ছিল, আর পরশু ওইটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসার নিয়ম। আজকে শুধু কান্নাকাটি করবেন না। এই রাজ্য থেকে আপনারা অনেক কিছু নিয়েছেন যা আপনাদের ছিল না এবং আপনাদের প্রাপ্য না। তাই আরো কিছু বছর চুপ থাকুন এবং জয় শ্রীরাম জপন। আজকে এটা রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছিলেন স্পিকার সাহেব, তারা বুঝছে তুমি যতটা দেবে, তুমিও যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। আমার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, তুমি যতটা দেবে। এই যে কান্নাকাটি করছেন, আগে যে সন্ত্রাসবাদ করছেন, উল্টাপাল্টা করেছেন, এটা পাইতেছেন তখন ফিরত। কোন জায়গাতে আপনাদের দোয়ানি দেয়, এটা মানিয়েন না, এটা দোয়ানি দেবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো কামে, কিন্তু ফেরত তুমি পাবে। কর্মফল কি বলেছে? রতন দা আছেন এখানে। কর্মের নে বাধিকার মহাফলে সুখতা চনাম মা কর্মফলে হইতো ভূমা তে সঙ্গ হস্তকর্মী। কেউ কর্মফল ভুগতে হবে, কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী কেউ আটকাতে পারবে না। আপনাকে যা করেছেন, আমিও যদি অন্যায় করে থাকি, আমার পিছনে বাঁশ আসছে, সুতরাং কিছু করতে হবে না। আমার কথা না, গীতার কথা। আপনি কেউ আটকাতে পারবেন না। শুধু একটা কাজ কমতে পারে কিছু, রাম নাম যদি জপে, তাহলে যদি কিছু বলে। স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা ক্ষতি করছেন, ঠিক আছে, আপনারা অনেক ক্ষতি করছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আপনারা তো ভদ্রবেশী, কি বলুন, শয়তান কি আন্দোলন জানি না। অধর্মীর দ্বারা সমাজ যতটুকু খারাপ হয়, বা গান পাপি এবং মুখোশধারীদের দ্বারা যতটুকু খারাপ হয়, তার চেয়ে অনেক বেশি খারাপ হয় ধর্মগানীদের কারণে। যদি ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণ অধর্মীদের প্রশ্রয় না দিত, তাহলে মহাভারতের যুদ্ধ হতো না। অন্যটাকে অন্যায় বলবেন, ভালোটাকে ভালো বলবেন। স্যার, আপনি বলছেন একটু
একটু স্যার, প্রধানমন্ত্রী কৃষি কিষাণ সম্মান নিধি আগে ছিল না, আগে কৃষিমন্ত্রী তো নেই। আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রেজারি বেঞ্চে। আজকে তো দেখলাম একটা নতুন জিনিস, যত মিনিস্টারের কাছে রেফারেন্স ফন্ড দিল ঝটপট ঝটপট। আর ট্রেজারি বেঞ্চের কি পারফরমেন্স রে ভাই, আমিও তো নতুন, আমি আসি না, তোমরা মনে হচ্ছে আসছি হচ্ছে নো টু দ্য পয়েন্ট অফ পজিশন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 18 কিস্তি ত্রিপুরাতে কত টাকা এসছে? আমার কাছে এসছে বা মানিকবাবুর কাছে এসছে না, ডাইরেক্ট ডিবিটি। কত লোক পেয়েছে কৃষক? 2,76,000 কৃষক। 790 কোটি 53 লক্ষ টাকা পেয়েছে। 18 আবার আস্তে 19। সহায়ক বলে দান, আপনিও বলেছেন, উনিও বলেছেন, আমিও বলেছি, পাড়ি দেবো করেছে ওরা। তাহলে বিজেপি সরকার পারে কেমনে? 25 বছর চিল্লাইছি যে দান কিনো, দান কিনো, দান কিনো। আজকে সহায়ক মূল্য দান করা করেছে এখন পর্যন্ত 1,08,000 কৃষক থেকে, এবং তাদের হাতে টাকা গেছে 399 কোটি। কৃষি যন্ত্রপাতি দিয়ে রেকর্ড যে কোনো সময় হোয়াইট পেপার করতে হোয়াইট পেপার দিয়ে আবার কর রেকর্ড আমরা সাইকেল চাইও না ভাই, বুঝা শুনে চাই, আরো বেশি আয় বলবো। কৃষি যন্ত্রপাতি 198 কোটি কৃষি যন্ত্রপাতি দিয়েছে। চিন্তা করা যায়? কৃষি মার্কেট তৈরি, তাদের 5 বছরে মাত্র 20 কোটি খরচ করেছে। ডক্টর মানিক শাহ সরকার কত খরচ করেছে মার্কেটের জন্য? 168 কোটি। কৃষি ঋণ 3,72,000 কৃষককে কৃষি দেওয়া হয়েছে। বারবার তো বলি এদিকে চলে আসো, কেন বুঝো না? আমি তো বুঝে বলে বলছি, ভুল করবা, যত থাকবা বুঝবা, যত থাকবা বুঝবা। কৃষকদের ঋণ দেওয়া হয়েছে 2025 কোটি। ফসল বীমা, আপনাদের সময় বীমা করলে কি লাগতো? 200 কোটি টাকা প্রিমিয়াম প্রতি কানিতে। আমরা এসে বললাম না না না, কৃষকরা কোটি টাকা দিব, তারা দেবে মাত্র 10 টাকা, সরকার দেবে 210 টাকা। চিন্তা করা যায়? এবং আমরা 1,19,423 জন ক্ষতিগ্রস্ত কৃষককে এই বীমা সহায়তা পেয়েছে, 10 কোটি 16 লক্ষ। এটা আমরা আরো অন্যরকম চেষ্টা করছি, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির টাকা অনেক সময় বেশি ক্রেডিট হয়। আমরা ভাবছি না, ডাইরেক্ট আমরা কৃষকদের দেওয়া আমরা চিন্তা ভাবনা করছি, এখনো ক্যাবিনেটে যায়নি। মাটি পরীক্ষা, তোমার শরীর খারাপ হলে, কোনদিন কংগ্রেস থাকতে এই শব্দ শুনছি না। সয়েল হেলথ কার্ড টিকা, সয়েল হেলথ কার্ড বুঝোনি তুমি? তুমি তো কৃষকের কাছে যাও না। সয়েল হেলথ কার্ড, আমার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, জমির শরীর খারাপ হলে কি বুঝবো? সয়েল হেলথ কার্ড, ওই তারা যাইয়া দিব। এবং 1,85,000 কৃষককে সয়েল হেলথ কার্ড দিয়েছি। এবং এফপিও ওই টাইম করবো গভর্নর বাসনের দিন 57টা এফপিও মার্কেটিং করার জন্য, মার্কেটিং কিভাবে তার জিনিস চলে যাবে। ফার্ম মেশিনারি ব্যাংক, উনি তো শিক্ষিত মানুষ, 8টা করছিল বামেদের আমলে, আমরা করছি 352টা। ফার্ম মেশিনারি ব্যাংক কি অর্থ? 10 লক্ষ টাকার জিনিস দেবো, ওরা দেবে মাত্র 50,000, বাকি 9,50,000 আমরা। আজকে 2024 সালে আমার মৎস্য ব্যানার্জের বাজেট থেকে 15 কোটি টাকা সহায়তা করেছে প্রদানের মাধ্যমে 92,052 হেক্টর জায়গায় MISCMP, এটাও বুঝতে না, তুই বুঝতে না, এরা মাঠে যায়। MISCMP প্রকল্প দলটা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড প্রকল্প, এটা মধ্যে করেছি, চমৎকার ফলাফল এসেছে। রাজ্যে বর্তমানে 20,161 হেক্টর জায়গা জৈব ফসল করছে, জৈব চাষ, এবং এবছর আরো 6,500 হেক্টর করার পরিকল্পনা রয়েছে। আমাদের জায়গা কম, এটা আপনারা জানেন জায়গা কম, আমাদের খুব কম জায়গা। এর মধ্যে প্রোডাক্টিভিটি রেট ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম আমাদের পিছনে, ইন্ডিয়ার মধ্যে 6th পজিশন। পাঞ্জাব প্রোডাক্টিভিটি রেট বেশি, ফার্স্ট, হরিয়ানা সেকেন্ড, তামিলনাড়ু থার্ড, তেলেঙ্গানা ফোর্থ, অন্ধ্রপ্রদেশ ফিফথ, আমরা 6th। প্রোডাক্টিভিটি রেট লেগে রাখুন, 3299 কেজি পার হেক্টর। আজকে কোন জায়গায়
এটাই করতে পারছে। অল্প জায়গার মধ্যে কিভাবে ফসল বেশি করা যায় এই জন্য সরকার চেষ্টা করছে। আজকে কৃষক বন্ধু কেন্দ্র কটা ছিল বাংলাদেশ আমলে? 00, এখন 32টা করতে পারল। পয়সা করতে পারলেন ডাবল ইঞ্জিন। এটা আমিও পারল না, আমরাও পারল না, তারাও পারল না। ডাবল ইঞ্জিন। কৃষকদের মাসিক আয় 17 কত ছিল? 6580। 23-24 কত? 13,590 পার কবিতা। কিভাবে বাড়ছে? আজকে সবজি চাষি, পান চাষি, ফুল চাষি, এই ফ্লাডের সময় তাদেরকে আমরা 9 কোটি 4 লক্ষ টাকা, 4,000 টাকা, 9 কোটি 46,000 টাকা ডিবিটির মাধ্যমে পেমেন্ট করেছি। আর ক্ষতিগ্রস্ত 1,48,000 15 কোটি ডিবিটির মাধ্যমে পাঠিয়েছি। 1900 হেক্টর জায়গা, বিরাট জায়গা। এটার নাম কি? নাগিছড়া। অয়েল পাম্প বুঝেন? অয়েল পাম্পের গাছ আছে। আহারে কিচ্ছু করে বুড়া হয়ে গেছে গাছটি। অয়েল পাম্প আমরা চাষ করেছি 1900 হেক্টর এবং 22,404 হেক্টর হাইব্রিড দিয়ে চাষ করেছি। এবং নতুন করে আরবান এরিয়াতে সুদীপ বাবু, গোপাল বাবু, রামনগর, বাদারঘাট, কাগজ ছড়েও না, অনেক কিছু আছে। তো এগুলি আমরা ধীরে ধীরে করছি। স্যার জানা থাকা দরকার, কিছু খবর তো রাখেন না। এই যে ছই প্রোডাক্টিভিটি রেট, ফার্স্ট কে জম্মু কাশ্মীর, সেকেন্ড কে ত্রিপুরা। সিম প্রোডাক্টিভিটি রেট, কলিফ্লাওয়ার ফার্স্ট অন্ধ্রপ্রদেশ, আমরা 4th। মটর ফার্স্ট ঝাড়খণ্ড, আমরা 4th। টমেটো ফার্স্ট হিমাচল প্রদেশ, আমরা 4th। সুপারি ফার্স্ট অরুণাচল, সেকেন্ড ত্রিপুরা। জ্যাকফ্রুট ফার্স্ট তামিলনাড়ু, আমরা 4th পজিশন। আজকে মানুষকে আমরা বলছি আত্মনির্ভর। আমরা আত্মনির্ভর মুখে বলতেছেন, কিছু করতেছেন না কেন? আনারস আপনাদের সময় কত লাগিয়েছিলেন মানুষকে দেওয়ার জন্য? 597 হেক্টর। আমরা কত? 5,877 হেক্টর। কাঁঠাল কত মানুষকে কাঁঠালের চারা দিয়েছেন বা কিছু করেছেন? 0। আমরা 476 হেক্টর। লেবু 1 ফোঁটাও দেননি, 6,223 হেক্টর। কলা 205 হেক্টর, আমরা দিয়ে 577 হেক্টরে। আম 80 হেক্টরে করেছেন, আমরা 775 হেক্টর। মুসাম্বি 78 হেক্টর আমরা করেছেন, আমরা 295 হেক্টর। কমলা 19 হেক্টর, আমরা 272 হেক্টর। কমলম এবার করে, এটা আবার কমলম করলে এটা আমরা বুঝবেন ড্রাগন ফ্রুট। আমরা তো ওইসব চিনলে কালরা করেন, তো এই জন্য ড্রাগন ফ্রুট। কমলম কিচ্ছু করেননি, আমরা করেছি কমলমের জন্য 138 হেক্টর। কুল আজকে দেখুন ফটো পত্রিকা দিচ্ছে, একটা ছেলের স্বয়ংবর হয়ে গেছে আপেল কুল লাগিয়ে। আজকে কুল তারা কিচ্ছু করেনি, 271 হেক্টর করেছি। পেয়ারা কিচ্ছু কাউরে চারা দেননি, 55 হেক্টর। লিচু কাউকে 1 ফোঁটাও দেননি, 43 হেক্টর। অ্যাভোকাডো চিনেন না বোধ, কিচ্ছু করেননি, আমরা 46 হেক্টর। আজকে সুপারি 90 হেক্টরে চারা দিয়েছিলেন, আমরা 4,848 হেক্টর স্বয়ংবর করার জন্য। নারকেল, কাজু বাদাম, এই সব কিছু আজকে এরকম ভাবে আমরা করছি। আমি ধন্যবাদ জানাই শান্তলা ম্যাডামকে আর আমাদের বিশ্বপতি বাবু, শিল্প দপ্তর 32 বছরে, আমি শুনতাম আগে টিআইডিসি তো পরে না বুঝলাম আসল কি। 32 বছর ধরে রেজিস্টার্ড ইউনিট করা ছিল 5,493। এমপ্লয়মেন্ট কত? ওখানে কাজ করতে কতজন? 66,228। 5,493 ইউনিট। এখন কত? 77,908 ইউনিট। কারণ এগ্রিকালচার এবং ওই ট্যুরিজম বা সার্ভিস সেক্টরে বাড়ছে, কিন্তু আমরা চাইছি
সবচেয়ে বেশি গুরুত্ব দিই ইন্ডাস্ট্রিকে। এবং এমপ্লয়মেন্ট 5,92,876, হোটেল, মডার্ন রাইস মিল, ব্যাম্বো আগরবাদ ডিস্ট্রিক্ট, পোলো টাওয়ারটা বোধ আপনাদের সময় আইসি বোধ। আজকে শুধু দেখেন একটা জিনিস দেখায়, আগরতলা শহরে, এটা আমরা বেশি জানবেন, 18 আগ পর্যন্ত কটা হোটেল রেস্টুরেন্ট ছিল? 282। এখন কটা? 516। কেন? মানুষ আপনার মতো কইতো না এই জায়গায় চিন্তাবাদ করো, তাহলে যদি চাকরি পাও। এসব করি না আমরা। আত্মনির্ভর পথ একটাই, স্বামী বিবেকানন্দের পথ। পৃথিবীর আর কোনো পথ নাই। সব কমিউনিস্ট সবে বুঝে গেছে বিবেকানন্দের পথ ছাড়া কোথাও সম্ভব না। স্যার, এই যে হোটেল প্লাজা কত কোটি খরচ করেছে? 12,57,00,000 করেছে। আজকে 30 বছর ধরে এই টিঙ্কুবাবু আগে ছিল টিআরডি চেয়ারম্যান, এখন মিনিস্টার শান্তনা, ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড কটা দিয়েছে? শেড 157, আমরা দিয়েছি এই 6 বছরে 166। ল্যান্ড অ্যালটমেন্ট কত দূর করেছেন আপনারা? 244 একর, 244.09। আমরা দিয়েছি 7 বছরের মধ্যে 298.32%। সমন বাবু নিপেন্দ্রও বুঝছিল, এই জন্য থাকে নাই। বাস্তবটা বুঝতে হবে। ডেভেলপমেন্ট, এটা অনেকে বলবে যে বাড়িয়ে বলে আমি এই দল করি বলে, বাড়িয়ে বলছি না। ইউনিটি মল, এর মধ্যেই 114 কোটি আইছে। কি পৃথিবীর মানে এক জেলা এক পণ্য, যা সমস্ত করে 184 কোটি টাকা বরাদ্দ করেছে ইউনিটি মলের জন্য। ভারতবর্ষের যত এক জেলা এক পণ্য জিআই ট্যাগ যুক্ত, আমার যেমন জিআই ট্যাগ আছে, এইগুলো সব এখানে থাকবে। চা শিল্পে কোনদিন একটা ইনল্যান্ড সেন্টার আমরা করতে পারেন নাই, মুখ্যমন্ত্রী সেদিন শিলান্যাস করছে। এবং জাতীয় আন্তর্জাতিক বাজারে আরো বেশি ক্রেতাদের আকর্ষণ করব। স্যার, আমি আজকে কেন এটা হচ্ছে, কেন শুনেন, এটা আমি বা আমাদের ডক্টর মানিক শাহ বা ওনার জন্য না, এটার বাহাদুরি হল নরেন্দ্র মোদী। বামেদের আমলে 1 কেজি সোনার মূল্য কত ছিল? 1,65 লক্ষ টাকা। 1 কেজি সাপের বিষের মূল্য কত ছিল? 4 কোটি। প্রমাণিত হয় সিপিএম এর আমলে সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। তারা দাম দিয়েছেন আপনারা। আজকে এসে বললে হবে না নিগোজিয়েশন। পত্রিকা দুটাই দিচ্ছেন রত্ননাথ দণ্ড বলে ডাইনাথ বাহাত দুজন তো মাইলেছেন, তো সুজিত গোস্বামী নাই, মাইলেছেন। প্রভাস সচিবালকে হারঞ্জন দেবনাথ নাই, মারার করে লাইছেন। বাইর করুন কাগজ। শুক্রাম দত্ত দেববর্মা মনে নাই, মনোরঞ্জন দেববর্মা পুলিশ অফিসার মনে নাই, পরিমল শাহ মনে নাই, গৌতম দত্ত মনে নাই, মধুসূদন শাহ মনে নাই, বিমল সিনহা মন্ত্রী উপদেষ্টা বেড়ালে মারি লইল, আনন্দমোহন রাজা, স্বপন দাস জাতীয় কংগ্রেস নেতা, দেবল দেব, দীপঙ্করনাথ শর্মা, অতীশ চৌধুরী, নৃপেন্দ্র দেবনাথ, সুজিত গোস্বামী, হারন দেবনাথ, শ্যামল বর্ধন, মন্টু দাস, বজন ঘোষ, ভূষণ ঘোষ। আরো কোলাকুলি করো, জীবন সংশোধন হইতা না। আমি বললাম তো, এখনো যদি ঠিক না থাকে তারা জীবনে কষ্ট পাবে। স্যার, বর্তমান দেশে ত্রিপুরাতে একটা ব্যতিক্রম, দেশে এবং রাজ্যে একটা ব্যতিক্রমা সরকার এবং ভারতীয় জনতা পার্টি একটা ব্যতিক্রমী দল।
যার জন্ম হয়েছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি পরম্পরার উপর দাঁড়িয়ে। বিজেপি দর্শন ছাড়া জাতি গঠনের সুস্থ সমাজে রাষ্ট্র নির্মাণের কোন বিকল্প রাজনৈতিক দল পৃথিবীতে নাই। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আর্থসামাজিক উন্নতির ব্যাপক গতি হয়েছে। ত্রিপুরার প্রায় 2-3টি প্রজন্ম বামেদের অবক্ষয়ের শিকার। ত্রিপুরার জনজাতিরা বছর পর বছর বামেদের মিথ্যা শব্দে বিভ্রান্ত করেছে। বিজেপি আইপিএফটি তীব্রামতা নাইন তীব্রাসা বাই ওয়ান সারাগ্নি বিসিংহ থানসাকলাইনানি। বিজেপি আইপিএফটি তীব্রামতা নাইন তীব্রাসা বাই ওয়ান সারাগ্নি বিসিংহ থানসাকলাইনানি। তাই সারা রাজ্যে স্লোগান উঠছে বিজেপি আইপিএফটি তীব্রামতা থানসা থানসা। আজকে সিপিএম দল 1978 সিপিএম দল ক্ষমতা রাজনীতি ক্ষমতা ভাইকা ক্ষমতা ফাইনালি আগে এই সিপিএম দল রাজনীতি বছর উন্নতির বাদই অনেক নতুন নতুন কত কত পক্ষ থাকা যেই মাত্র ক্ষমতা ভাইকা পারনি বরফটি পগই টাঙ্কা। আজকে সিপিএম আমলের রাজনীতি বছর উন্নতির বাদই কেন্দ্রীয় সরকার বেশি গুরুম না কোটি কোটি রাঙ্গা হরকা ফিয়া সিপিএম নেতার সিপিএম ক্যাডার সিপিএম মন্ত্রী আর রাঙ্গ জনসে কালাই চালাই খা সিপিএম দলের পার্টি ফান্ড বাড়ি খা পার্টি অফিস টাঙ্কা ফিয়া তীব্র এলাকা আন্তর্জাতিক মানজাগই ম্যালেরিয়া মানজাগই সত্য তো বড় তুই ভাই খা আপুর মাই মাচাগই তুই কা নুন জাগনে তুই কামনে বিয়া কিভাবে স্কুল বন্ধ উঙ্কা কিভাবে স্কুল টিচার করুই হাসপাতাল ডক্টর করুই লামা করুই কারেন্ট করুই তাবু অমহায় অবস্থা করুই। আজকে এই জিনিসটা বুঝতে হবে আপনাদের মুশকিল কি আপনারা কি কাজ করেছেন। একটা কথা মনে রাখবেন, আরেকদিনও বলছিলাম এই সময় ওয়ার্ক আউট করছেন। উই নিড দি কমপ্লিট ডেভেলপমেন্ট। আমরা যেটা চাই আমাদের মতো না। উই নিড দি কমপ্লিট ডেভেলপমেন্ট 3 এজেস ইন ইউর লাইফ। ডেভেলপমেন্ট করলে 3টা জিনিস লাগবে মনে প্রাণে। First is your hand, heart. But when only the hand is working, it is labor. Second is your head. When the hand and head, they work together, it becomes skin. The third is your heart. When the hand, head, heart, all the three together works together, it becomes art. And make every act of your life an art. Put your heart fully into it. This is essence. It is nijaz. আজকে আমাদের সাকসেস আমরা বলি না, গ্রোথটাকে আমরা সাকসেস বলি না, প্রগ্রেসটাকে সাকসেস বলি না। ওই যে বলছি আমরা চাই সার্বিক উন্নয়ন। গ্রোথ সাকসেস, গ্রোথ প্রগ্রেস এন্ড সাকসেস 3টে বিরাট পার্থক্য। There is big difference between growth, progress and success. আমাদের সরকার উন্নয়ন আর আপনাদের উন্নয়ন আমাদের গালফ অফ দ্য ডিফারেন্স। আপনার একটা কোম্পানি আছে, সেই ব্যবসায় যদি টার্ন ওভার 1 কোটি থেকে 5 কোটি হয়, 5 কোটি থেকে 10 কোটি হয়, 10 কোটি থেকে 50 কোটি হয়, এটা গ্রোথ, এটা সাকসেস না। আবার সো গ্রোথ, definition of growth is increasing your materialistic possession in always is your called growth. That growth added by ethics means discipline, means honesty, means norms. It is called progress. So growth plus ethics is progress, and that progress plus humility, morality, honesty, and spiritually is called success. আপনাদের সময় ডিসিপ্লিন ছিল না। এখন যেটা বলছেন জনপক্ষ মিলে গেছে, আমি কেন সে বলতে চাই গভর্নমেন্টকে শুধুমাত্র পিটানোর জন্য। আজকে আপনাদের জন্য কাজের ডিসিপ্লিন ছিল না, মানবতা ছিল না, সততা ছিল না, নিয়মিতি ছিল না, স্বচ্ছতা ছিল না। প্রোগ্রেসের সাথে আসবে হিউম্যানিটি, নৈতিকতা, সততা এবং আধ্যাত্মিকতা, তাইলে হবে সাকসেস। আজকে আমরা এই সরকারের ভাবে চিন্তা করছি। স্যার এসটিএসের লোক মায়া কান্না করেন কংগ্রেস। 27 জুন 1961 প্রধানমন্ত্রী নেহরুজি বলছিলেন, তখন আমি এইটে পড়ি। আমি যে কোনো ধরনের সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সমর্থন করি না, কারণ এগুলিতে অকর্মণ্যতা বাড়ে। জওয়াহরলাল নেহরু 1961 27 জুন সুদীপ বাবু দেখালেন
পার্লামেন্টে দিছে। মার্চ 1985 তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি বলছেন, একটা ইন্টারভিউতে বলছেন, নো প্রমোশন অফ ইডিয়টস in the name of reservation, and that promoting idiots in the name of reservation would harm the entire country. তার মানে উনি প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন সমর্থন করতেন না। আমাদের সংবিধানের কথা বলেন, এখন গৌরব দিবস পালন করছি আমরা বি.আর. আম্বেদকরকে। উনি ক্যাবিনেট থেকে বার হয়ে চলে গেছিল। উনি বলছিল যে আমি এই সভার সদস্য থাকতে পারবো না যেখানে কোনো পিছিয়ে পড়া গোষ্ঠীদের প্রতি ন্যায় বিচার নেই। কংগ্রেসের আমলে বি.আর. আম্বেদকরকে কোনোদিন সঠিক সম্মান প্রদর্শন করেনি। সবাই জানি আমরা, যখন অপগ্রেসিভ সরকার হলো সাপোর্টেড বাই বিজেপি, তখন 1980 ওনাকে ভারত রত্ন দেয়। আজকে ওনাকে যত সম্মান দিয়েছেন, কি কংগ্রেস পিছিয়ে পড়া মানুষের শত্রু? কংগ্রেস সংবিধান নিয়ে কথা বলে, ওদের কথা শুনে ঘোড়াও আসবে। জরুরি অবস্থার সময় সারা দেশে জেলের ক্ষমতা ছিল কতজন থাকতে পারবো অ্যারেস্ট করে? 1,61,368 জন। গ্রেপ্তার করেছিল কত? 4,960,000 জন। এখানে ত্রিপুরার সিপিএমের যত নেতা আছে সব দিয়ে অ্যারেস্ট হয়েছে। কংগ্রেসের সমীর বর্মন, তাপরদী, লক্ষ্মীনাথ সব কংগ্রেসের বহুত অ্যারেস্ট। এখানে আবার তার লোক গোলাগুলি করলো তারা। কিভাবে করেন এগুলি? আজকে সত্যি এই দুটা দল সপ্তাচার্যের দুই আশ্চর্য। স্যার ঠিক আছে, হ্যাঁ ভুল করেছি তো, হ্যাঁ ভুল করেছি বললাম তো। স্যার আমি আর বেশি জায়গা যাচ্ছি না। কত মিনিট? তাহলে 2 মিনিটে শেষ করলাম। একটা কথা দিয়ে শেষ করতে চাই। না লাস্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুনেন, কৃষ্ণ নাম নিয়ে থাকেন, কৃষ্ণ নাম নিয়ে থাকেন, পালনের জন্য বলছি। গৌতম বুদ্ধ বলেছিলেন, এ দেখেন কেন কৃষ্ণ বললাম, গৌতম বুদ্ধ বলেছেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বর অবতার। যীশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের পুত্র। হযরত মুহাম্মদ বলেছিলেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সংবাদ বাহক। একমাত্র শ্রীকৃষ্ণ বলেছিলেন হে পার্থ, আমি একমাত্র ঈশ্বর। সময় থাকতে আচ্ছা, এই হ্যাঁ অপরাধ করলে তো মারবই। স্যার আমি এই কথা দিয়ে শেষ করতে চাই, বলছে উনি, আপনি যেটা ভুল বলছেন, উনি পরশুদিনও বলেছেন আমি ভগবান না, আমারও ভুল হয়। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি শেষ করতে চাই। এটা কিছুর জন্য না, নিয়মে আমরা একসাথে চলন দরকার। নতুবা ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হইতেছে, চলুন একসাথে হাঁটবো। আপনাদের কি কি সমস্যা আছে মুখ্যমন্ত্রী বলবেন, একসাথে চলবো, একসাথে ভাববো, একসাথে সমস্যার সমাধান করব। আমরা একসাথে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এবং বিধানসভায় আজকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত সবাই, জিতেনবাবু নাই, এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাব আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ। আমি মাননীয় রাজ্যপাল যেভাবে উনি বক্তব্য রেখেছেন, এটা তো আমরা যেটা বলেছেন অনেকগুলি স্কুল যে ভেঙে পড়ছে, এটা মহামান্য রাজ্যপালের কথা নাই করে। এরকম ভাবে রাজ্যপালের ভাষণে থাক, আমার বক্তব্য এত কথা রাখা যায় না। আরো আপনাদের যেগুলি একটা জিনিস ভালো করেছেন, এটা না দিলে যার ডিপার্টমেন্ট এটা দেখে বুঝে লাগবো যে আমাদের কোনো ত্রুটি আছে বোধহয়, তারা ধরতেছে ভালো, গুড সাইন। এটা করা উচিত, আমরা করছি, আরো বেশি করছি, আমি বুঝছি। এখন আমি বুঝছি বললে এদিকে আইছি,
সময় থাকতে না বুঝলে যখন চিটপটানো হয়ে যাবেন গা তখন আর কিছু হবে না। আমি এখনো বলছি যে আপনাদের কাছে অনুরোধ, আমার বিশ্বাস আর 8-9 বছরের মধ্যে আমরা জানেন সেলফ হেল্প গ্রুপের কথা জানেন কত লক্ষ মহিলা, কত হাজার মহিলা সেলফ হেল্প গ্রুপ হয়েছে, আরে লাখপতি দিদি হয়েছে 91,000। ইট ইজ এ টোটাল ক্রেডিট বিজেপি গভর্নমেন্ট এবং মাননীয় মন্ত্রী। এই কয়েক মাস দিনের মধ্যে ছিল 86, এখন 5,000 লাখপতি দিদি এবং 4,71,000 লাখপতি দিদি। আগে ছিল 49,000, 39,000। আর রাখে ভাই, হ্যাঁ, দ্রব্য মূল্য কথা কোন, আমি যে ফাউল ফিট করি, আমি নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর দেশে আছি। ইন্ডিয়াতে 1 কেজি চালের দাম কত? 13 টাকা। একটাতে ফ্রি চাল, আরেকটা আছে 13 টাকা, আরেকটা আছে 35 টাকা, আর সবচেয়ে আছে বেশি 48 টাকা। এটা পাকিস্তানে কত? 310 টাকা। বাংলাদেশ 54 ক্রস, শ্রীলঙ্কা 201, নেপাল 114, চায়না 126। মাস্টার্ড অয়েল আমাদের দেশে 113 থেকে 135। পাকিস্তান কত? বেশি করে কম। বিলকুল ইলেকট্রিক কানেকশন করতেছি 170। পাকিস্তান কত? 900 টাকা। এটার নাম ইন্ডিয়া। এই জন্য দেশের প্রধানমন্ত্রী পাকিস্তান, শোনেন, পাকিস্তান সব দেশ আছে, সব। আজকে দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তান পার্লামেন্টে স্লোগান উঠছে মোদি 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 মোদি, পাকিস্তানের স্লোগান উঠছে। স্যার, এই প্রধানমন্ত্রী 21টা অ্যাওয়ার্ড পাইছে ওয়ার্ল্ডে। অর্ডার অফ কিং আব্দুল আজিজ, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ সৌদি আরেবিয়া। অর্ডার অফ আমানুল্লাহ খান, দি হাইয়েস্ট civilian honor of Afghanistan. Order of State of Palestine, the highest civilian honor of Palestine. Order of Ijazuddin, the highest civilian honor of the Maldives, awarded to foreign dignitaries. Order of Javed, the highest civilian honor of the United Arab Emirates. Order of the Renaissance, the third highest civilian honor of Bahrain. America, Chief Commander, the highest degree of Legion of Merit. Order of Fiji, the highest civilian honor of Fiji. Order of Longo, the honorary Grand Companion, the highest civilian honor of Papua New Guinea. Order of the Nile, Mission, the highest civilian honor of Egypt. Legion of Honor, the highest civilian honor of France. Order of Honor, second highest civilian honor of Greece. Order of Dragon King, the highest civilian honor of Bhutan. Order of Saint Andrew, the highest civilian honor of Russia. Order of Niger, the second highest civilian honor of Nigeria. বহুত চিন্তা করতে পারেন, পৃথিবীতে আছে বলুন। পুরানো সব আজকে মাত্র শ্রদ্ধা জানাচ্ছি শীতরাম চুরি বাজ, চিন্তা করতে পারেন কোন দেশের প্রধানমন্ত্রী, এই দেশের কোন প্রধানমন্ত্রী এতগুলি সম্মান, সময় দিলাম, সারা দিন আছে, কালকা ছুটির দিন কালেক্ট করে আনলেন। আজকে এরকম ভাবে কিন্তু প্রধানমন্ত্রী এতগুলো সম্মানিত বিভিন্ন রাষ্ট্র দ্বারা এত বড় সাহস আমেরিকার যে রাষ্ট্র ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনারা ইনভাইটই করে না, এটা শুনতে খুব কষ্ট হয়। এটা ইনসাল্ট টু আমাদের ভারতীয় হিসাবে। এটা উনি বলছে, পরশু দিনে বলেছে কেবল পৃথিবীর সব আমি ভগবান না, হতে পারে যে উনি যেহেতু বায়োলজিক্যাল না,
কাজে ঈশ্বরের কেমনে অন্য ব্যাখ্যা শুনুন, এটা করেন না। রাজ্যের মানুষ পরিস্থিতিতে আছে, রিলিভেন্ট পোর্শনে আসে, রাজ্যের মানুষ কি পরিস্থিতিতে আছে নিয়ে আলোচনা করে। এখন কি ডাউট আছে? এখনো ডাউট আছে? আমরা আমাদের দৃষ্টিভঙ্গি রাখছি। আমি তাদেরকে অনুরোধ করবো, আমি একটা অনুরোধ করবো স্যার, আপনারা বলবেন স্যার, আমি একটা অনুরোধ করব, কোন মানুষ যারা যেরকম অভ্যাস, দেখবেন মুরগির বাচ্চা মুরগি হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ হয়। এটা বোঝা উচিত, এটা প্র্যাকটিক্যাল বুঝেন। আমি আপনাদেরকে সংশোধন, আমরা আপিল করতে পারি, আপনারা সংশোধন হন, সঠিক হন এবং বিজেপির উন্নয়ন যজ্ঞকে সামিল হন। আপনাদের আমি তো যেরকম যে সব জায়গাতেই নিমন্ত্রণ করি, এত ডেভেলপমেন্ট ঈর্ষা হলে লাভ হবে না। দেশকে ঈর্ষা করছে পৃথিবীর সব দেশ, ঈর্ষা করে লাভ হবে না, নতুবা কিন্তু হারিয়ে যাবে। এখনো রাজ্যপালের ভাষণকে পূর্ণ সমর্থন করে বিরোধীদের আনিত যে প্রস্তাবগুলি আছে সেগুলিকে আমি বিরোধিতা করে আমার আলোচনা শেষ করছি। পারমিট করলে 10 মিনিট কই দেন স্যার, একটু করেন, দরকার আছে। না এইটা ঠিক আছে, তাই যখন করতেছি ভালো ভালো, আমি অনুরোধ করবো গ্যারান্টি দিচ্ছেন তো, এদিকে আসুন, চেয়ার পাবেন না পাবেন এটা ঠিক করবে পরে। সুতরাং আগামী আজকেও আছে, কালকেও আছে, আলোচনা করুন এবং সরকারি ত্রুটি বিচ্যুতি থাকলে ধরিয়ে দেবেন 100 বার। এটা আমাদের মুখ্যমন্ত্রী দেখছেন, আপনাদের যেগুলি বলছে নোট করে রেখেছে এবং উনি যা যা স্টেপ নেওয়ার বলছেন। গভর্নরের ভাষণে সবকিছু থাকতে হবে, এটা কোনোদিন আমরাও কোনো সময় পাইনি, আপনারাও জানেন এটা ফেট কি হবে। সুতরাং আপনারা আলোচনা করবেন, আমরা আশা করব আমাদের ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন। সবাই ধন্যবাদ। এখন মাননীয় সদস্য চিফ হুইপ শ্রীমতী কল্যাণী সাহা রায়জি এখন বক্তব্য রাখবেন আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা করবেন। ধন্যবাদ মাননীয় চেয়ারপারসন মহোদয়। 2025 সালের ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনে মাননীয় রাজ্যপাল তার লিখিত ভাষণ পাঠ করেছেন, তার প্রতিলিপি আমরা সকলেই পেয়েছি। প্রথমেই আমার এই ভাষণের সমর্থনে আলোচনা করার আগে আপনি চেয়ারম্যান, বিরোধী দলনেতা, মাননীয় মন্ত্রীগণ, মাননীয় সদস্যগণ, বিধানসভার সমস্ত কর্মচারী এবং সাংবাদিক বন্ধু সহ আমাদের আধিকারিকরা যারা রয়েছেন, নতুন ইংরেজি বছরে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। পূর্ণ রাজ্য মর্যাদা পেয়েছে আমাদের এই রাজ্য প্রায় 52 বছর কমপ্লিট করেছে, কিন্তু কোন সরকার এর আগে ত্রিপুরা রাজ্যের কোন লোগো বা এমব্লেম করতে পারেননি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বছরে আমাদের এই স্টেট এমব্লেম বা লোগো সেটা করেছেন এবং তার জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা লান্ডুজি যে ভাষণ রেখেছেন সে ভাষণের প্রতিলিপি আমরা প্রত্যেকেই পেয়েছি। এই ভাষণের প্রতিলিপি আমি পড়ার চেষ্টা করেছি এবং আমার যেটা মনে হয়েছে যে এই স্বল্প কয়েকদিনে ত্রিপুরাতে যে বিকাশমুখী সরকার চলছে সেটা তিনি অনুধাবন করেছেন, তিনি প্রত্যক্ষ করেছেন, এমনকি গোটা রাজ্য তিনি ঘুরে ঘুরে দেখছেন, যার প্রকাশ আমরা পেয়েছি তার প্রদত্ত ভাষণে। এই রাজ্য সরকার যে উন্নয়নমুখী সরকার, এই রাজ্য সরকার এই রাজ্যে যে বিকাশমুখী কর্মযজ্ঞ চালিয়ে গেছেন,
আমরা রাজ্যপালের ভাষণে প্রতিটি ছত্রে ছত্রে তার প্রমাণ আমরা পেয়েছি। এর জন্য রাজ্যপালকে, মহামান্য রাজ্যপালকে আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে মহামান্য রাজ্যপালের ভাষণের সমর্থনে আমাদের সংসদ বিষয়ক মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয় যে বক্তব্য রেখেছেন তাকে সমর্থন করে এবং রাজ্যপালের প্রদত্ত ভাষণকে সমর্থন করে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আমি মাননীয় সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। জীবনের অর্ধেক বেশি সময় যিনি বিধানসভা নির্বাচিত সদস্য হিসাবে কাজ করছেন, অভিজ্ঞতার নিরিখে যিনি অত্যন্ত শ্রদ্ধার ও গর্বের জায়গায় রয়েছেন এবং সংসদীয় বিষয়ে সবসময় যার থেকে শেখার চেষ্টা করি, তাকে নমস্কার জানিয়ে আমি দু চারটি কথা বলব। আমাদের দেশে এবং দেশের বহু রাজ্য সহ আমাদের রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে। এই সরকারের নীতি হল ইন্টিগ্রাল হিউম্যানিজম, অর্থাৎ একাত্ম মানবতাবাদ। বিজেপি দল ও বিজেপি নেতৃত্বাধীন সরকার যার আদর্শকে পাথেয় করে সরকার পরিচালনা করছেন তিনি দীনদয়াল উপাধ্যায়, যিনি অন্তোদয়ের কথা বলে গেছেন, রাইস অব দ্য লাস্ট পার্সন। সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন সাধনই হচ্ছে ত্রিপুরার উন্নয়নের রূপরেখার মূল মন্ত্র। সেজন্য মহিলা, শিশু, অবহেলিত জাতিগোষ্ঠী সহ সমাজের দুর্বল ও অবহেলিত অংশের মানুষের উন্নয়নে জোর দিচ্ছে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার। দারিদ্র দূরীকরণ কর্মসূচি, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বর্তমান সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করে রাজ্যের প্রবৃদ্ধি বৃদ্ধি করছে এবং রাজ্যকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ আজ গভীরভাবে এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানব সম্পদ রক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তার জন্য সামাজিক ভাতা 2000 টাকা শুরু করে, গরিব মানুষের জন্য মাথাপিছু 5 কেজি চাল দেওয়া থেকে শুরু করে, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে অর্থ প্রদান এবং স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়নে নিরন্তর তিনি কাজ করে চলেছেন। স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন ব্যাপারে যদি কথা বলি, আমাদের রাজ্যের জিবি হাসপাতালে বর্তমানে ক্যাথল্যাব চালু আছে, হার্টের এনজিওপ্লাস্টি হচ্ছে, বাইপাস হচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, কিডনি প্রতিস্থাপন হচ্ছে, হাঁটুর প্রতিস্থাপন হচ্ছে। আমাদের সুপার স্পেশালিটি ব্লক রয়েছে এবং নিউরো সার্জারি, নিউরোলজি, প্লাস্টিক সার্জারি, বিভিন্ন বিষয়, সমস্ত বিষয়ে আজকে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সেই স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। আমাদের আইপিডি শয্যার সংখ্যা 727 থেকে বৃদ্ধি হয়ে 1413 হয়েছে। আমাদের সংসদ বিষয়ক মন্ত্রী বিস্তারিত বলেছেন, আমি একটু বিস্তারিত বলতে যাব না। যাই হোক, আজকে ডায়ালিসিসের যে ইউনিট, এই ইউনিটের সংখ্যা 12 থেকে বৃদ্ধি পেয়ে 29 হয়েছে এবং পিজি আসন 25 থেকে বৃদ্ধি পেয়ে 89 হয়েছে এবং ইউজি আসন 2018 থেকে 24 সাল পর্যন্ত 100 থেকে বৃদ্ধি পেয়ে 150 আসন হয়েছে। সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে আমাদের রাজ্যে 52 বছর লাগলো ডেন্টাল কলেজ স্থাপন করতে, যেটা করে দেখিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একজন মুখ্যমন্ত্রী যখন ডাক্তার হয় তার কি কি বাড়তি সুবিধা পাওয়া যায় সেটা কিন্তু আজকে আমরা অনুভব করছি। এবং রাজ্যে আজকে 50টি আসন নিয়ে যে ডেন্টাল কলেজের যাত্রা শুরু হয়েছিল, মাত্র 1.5 থেকে 2 বছরে সেখানে আজকে 13টি বিডিএস আসন আবার বৃদ্ধির অনুমোদন দিয়েছে। টিডিইএস নিয়ম 2022 সালে তৈরি করা হয়েছে এবং ডেন্টাল কলেজের জন্য 84টি পদ সৃষ্টি করা হয়েছে। রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রিপসেট ইন শর্ট, এখানে 40 শয্যা বিশিষ্ট নতুন গিরিশ হোস্টেল উদ্বোধন করা হয়েছে। এমফার প্রতি 6 শয্যা ধারণ ক্ষমতা নিয়ে শুরু হয়েছে। নার্সিং ইনস্টিটিউট, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সিজা হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক
ক্যান্সার হাসপাতাল, ট্রমা কেয়ার সেন্টার এবং অন্যান্য পরিকাঠামোগত ভীষণভাবে উন্নতি হয়েছে আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। সবচেয়ে অবাক করার বিষয় হল প্রফেসর ডক্টর মানিক সাহা 11তম মুখ্যমন্ত্রী এই রাজ্যে। এর আগে অনেক মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি, প্রত্যেকেই তার জায়গায় সম্মান জানিয়ে যে কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী সমীপেশু নামক একটি প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বুধবার 11টার সময় করে থাকে। এর আগে রাজ্যবাসী কোনোদিন অনুভব করতেই পারেননি কিংবা এই সুযোগই পাননি একজন সাধারণ মানুষ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে কথা বলবেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। এটা আমাদের কাছে, আমাদের রাজ্যের প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে স্বপ্নাতীত ছিল। কিন্তু আজকে প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে যে সরকার চলছে, সেখানে প্রতি বুধবার দিন 11টার সময় মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় এই রাজ্যের প্রান্তিক অংশের মানুষ সরাসরি এসে কথা বলছেন, তাদের সুখ দুঃখের কথা বলছেন, তাদের অসুবিধার কথা বলছেন, তাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলছেন এবং সেখানে সমস্ত ক্ষেত্রে আধিকারিক, বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন সঙ্গে সঙ্গে সেক্রেটারি বলুন, ডাইরেক্টর অফ হেলথ বলুন, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলুন, তারা প্রত্যেকেই সেদিন উপস্থিত থাকে এবং যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী এই মুখ্যমন্ত্রী সমীপেশু ডেট অফ কমেন্সমেন্ট হল 12/4/2023। সেখানে 37 জন টোটাল যে ব্যবস্থাপনা পেয়েছে। নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ছিল মানে টোটাল মুখ্যমন্ত্রী সমীপেশু হয়েছে 37টা, অ্যাপ্লিকেন্টস 738 জন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়েছে 136 জন, পেন্ডিং নীল। কেসেস রেফার টু MSGPP হসপিটাল 192 এবং যারা অ্যাকশন টেকেন করা হয়েছে 192 জনের, পেন্ডিং 0। কেসেস রেফার টু ক্যান্সার হসপিটাল 68 জন এবং অ্যাকশন টেকেন হয়েছে 68 জনের, পেন্ডিং 0। নাম্বার অফ কেসেস রেফার টু সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ফর জুভেনাইল জাস্টিস ফান্ড অ্যান্ড সোশিয়াল পেনশন, সেখানে 78টি অ্যাপ্লিকেশন পড়েছে, 73টি অ্যাপ্লিকেশনকে গ্রান্ট করা হয়েছে, পেন্ডিং রয়েছে 5টি। কেসেস সেন্ট টু আদার ডিপার্টমেন্ট 264, 257 অ্যাকশন হয়েছে, 7টি পেন্ডিং রয়েছে। সুতরাং টোটাল 738টি অ্যাপ্লিকেশনের মধ্যে 726টি অ্যাপ্লিকেশনের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এবং 12টি কেস মাত্র পেন্ডিং রয়েছে। এই যে মুখ্যমন্ত্রী সমীপেশু আজকে কিন্তু এই রাজ্যের গরিব মানুষকে অনেকটাই নিশ্চিন্ত করেছে যে আর কিছু না হোক, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারবো আমাদের দুঃখের কথা, আমাদের পরিষেবার কথা। এবং দেশের প্রধানমন্ত্রী যেটা আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স যেটা চালু করেছেন, তার সুবিধা রাজ্যের মানুষ, দেশের মানুষ পাচ্ছে এবং যারা এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারছেন না তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেম বিষয় নিয়ে আরো মানে যারা কাভার পাননি তাদেরকে আরো 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে এবং যারা 70 বছর ঊর্ধ্বে সিনিয়র সিটিজেন তাদের জন্য আয়ুষ্মান প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় বরিষ্ঠ নাগরিকদের 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করছে। স্বাস্থ্য ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি বাইরে রেফারেল কেস অনেক কমে গেছে। ট্রমা কেয়ার সেন্টারে এত সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে যেখানে মানুষকে আজকে দুর্ঘটনার কবলে পড়লেও ঘটি বাটি ভিটে বিক্রি করে আজকে রাজ্যের বাইরে যেতে হচ্ছে না, এই চিকিৎসা আজকে আমাদের রাজ্যে উপলব্ধ হচ্ছে। আমাদের রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউটে যে হসপিটাল রয়েছে সেখানে সব রকমের চিকিৎসার বন্দোবস্ত রয়েছে, এমনকি জটিল অপারেশন পর্যন্ত আজকে আমাদের রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউটে হচ্ছে। শিক্ষার কথা যদি আমরা বলি, 2024-25 সালে আরো 27টি স্কুলকে প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া অর্থাৎ PMCর আওতায় আনা হয়েছে।